ভালো জিনিস সাবস্টেশন। কোথায় দেখেছো সাবস্টেশন কোথায় আছে? এই তো আমাদের এখানে পৃথিবীতে স্যার। হ্যাঁ, সাবস্টেশন। তাহলে সাবস্টেশন কিছুই না, বলতে পারো যে এটা একটা ট্রান্সফরমার আর কিছুই না। সাবস্টেশন পুরোটাই একটা ট্রান্সফরমার, এরকম বলা যায়। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এই সাবস্টেশনে কি হয় বলো তো? স্যার, এখান থেকে ওই মানে কি বলে, ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা হয়। এক্স্যাক্টলি, স্টেপ আপ বা স্টেপ ডাউন করে সেটাকে ডিস্ট্রিবিউশনে পাঠানো হয়। তার মানে ট্রান্সমিশন থেকে আসলো, আসার পরে ওটা একটা সাবস্টেশনে চলে গেল, যেখানে মানে অসংখ্য বলবো না, অনেকগুলো ট্রান্সফর্মার লাগানো আছে। বিভিন্ন ট্রান্সফর্মারের বিভিন্ন রেটিং এর আছে। একটা সাবস্টেশনের আন্ডারে অনেকগুলো লোকালিটি থাকতে পারে, ঠিক আছে? তাহলে বিভিন্ন রকম লোকালিটি হলে তার তার বিভিন্ন রকম রেটিং থাকবে, তাই না? এবার ধরো এখানে পাঁচটা আচ্ছা। যেমন আছে, পাঁচটা ট্রান্সফর্মার লাগানো আছে এখানে। এবার কি হচ্ছে, এই পাঁচটা ট্রান্সফর্মার কি হচ্ছে, ট্রান্সমিশন লাইন থেকে এখানে ইনপুট করছে, আর আউটপুটটা পাঁচ রকম। কেউ স্টেপ আপ করছে, স্টেপ আপ খুব কমই হয়, স্টেপ ডাউন করছে, এবার বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এবার এই সাবস্টেশনে কি করা হয়, এই ট্রান্সফর্মারগুলোকে মেনটেন করা হয়, কোথায় কি যাবে, কোথায় কোন লোকালিটিতে কোনটা ডিস্ট্রিবিউট হবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সাবস্টেশনের কাজ, আর কিছুই না। তাহলে এটা যদি আমরা একটু ডেফিনেশন আকারে লিখে মানে বলি, তাহলে কেমন হচ্ছে? সাবস্টেশন সার্ভস অ্যাজ সোর্স অফ এনার্জি সাপ্লাই ফর দ্য লোকাল এরিয়া অফ ডিস্ট্রিবিউশন ইন হুইচ দিজ আর লোকেটেড। তাহলে লিখো সবাই, সাবস্টেশন সার্ভ অ্যাজ সোর্স অফ এনার্জি সাপ্লাই ফর দ্য লোকাল এরিয়া local areas of distribution in which these are located. যেখানে এগুলো লোকেটেড আছে। সোর্স অফ এনার্জি সাপ্লাই ফর দ্য লোডেড এরিয়া অফ দ্য ডিস্ট্রিবিউশন ইন হুইচ দিস আর লোকেটেড। এবার এখানে সাইডে লিখতে পারো, ইন দ্য সাবস্টেশন আমরা কি করি, তোমার ট্রান্সফর্মারগুলোকে মেনলি মেনটেনেন্স করি, ঠিক আছে? তারপরে বাসবারগুলোকে মেনটেনেন্স করা হয়, সাবস্টেশনে এগুলোই করা হয়, পুরো সিস্টেমটাকে মেনটেনেন্স করা হয়, আর কিছু না। বা ফল্ট ডিটেকশন করা হয়, কোথাও কোনো ফল্ট হলো কিনা, ঠিক আছে? স্যার বলছি একটা হ্যাঁ, কথা স্যার। হ্যাঁ, বলো বলো। এই স্যার, অনেক সার্কিট ব্রেকারের নাম শুনেছি স্যার, যেমন ওসিবি, ভিসিবি, এগুলো কি হুম, আমাদের পরের সেমিস্টারে পরের আছে? সেমিস্টার সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বলে একটা তোমাদের সাবজেক্ট আছে পরে। ও আচ্ছা আচ্ছা। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, ওখানে এগুলো পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দারুণ সাবজেক্ট ওটা। হ্যাঁ, পুরো ফল্ট অ্যানালাইসিস ওখানে করব আমরা। দেখো আমরা এখানে কি শিখলাম ভালো করে বোঝো। কি করে পাওয়ার জেনারেশন হয় সেটা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ শিখেছি। সেই পাওয়ারটাকে কি করে ট্রান্সমিট করতে হয় বা সেটা কি করে ডিস্ট্রিবিউশন হয় সেটা শিখেছি। কোথায় হুম। কোথায় পাওয়ার ট্রান্সমিশন করার সময় কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, মানে করোনা হচ্ছে, প্রক্সিমিটি এফেক্ট, স্কিন এফেক্ট, এগুলো হলো। এইবার এই যে ফল্টগুলো, এবার সেই ফল্টগুলোকে, এগুলো তো ফল্ট, এবার এটার ওভারকামও শিখেছি আমরা। বাট কোথাও যদি ইম্পিডেন্স মানে সার্চ ইম্পিডেন্স কোথাও, মানে ধরো ইয়ে হলো, লাইটিনিং হলো, সেই ফল্টটাকে আমরা কি করে ওভারকাম করব, এটা কিন্তু এখনো শেখায়নি, ভালো করে বোঝো। এটা শিখিয়েছি তোমাদের, বলিনি কিন্তু এখনো। না স্যার। হ্যাঁ, তো এই যে ফল্ট, এটার জন্যই আমাদের কি দরকার, রিলে দরকার, সার্কিট ব্রেকার দরকার, ঠিক আছে? তার মানে রিলে কিছুই না, একটা সেন্সার। রিলে এটাকে ফল্টটাকে ডিটেক্ট করে, সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেয়, সার্কিট ব্রেকার সার্কিটটাকে ব্রেক করে দেয়, বুঝলে? মানে ধরো এটা একটা লাইন, এখানে সার্কিট ব্রেকার লাগানো আছে, এবার রিলে এইভাবে একটা কন্ট্যাক্ট পার্ট এটার সাথে কানেক্টেড। রিলে কি করে, এখানে কোনো যদি ফল্ট আসে, রিলে আগেই যেটাকে সেন্স করে নেয়, সার্কিট ব্রেকারকে বলে দেয়, সার্কিট ব্রেকার এই ভেতরের সার্কিটটাকে ব্রেক করে দেয়। তাহলে এখানে লোডের কোনো ক্ষতি হবে বলো? না স্যার। তার মানে রিলে কি করে, এটাকে সেন্স করে, সার্কিট ব্রেকার এটাকে ব্রেক করে। এই মেন ফান্ডা। এবার কত ধরনের সার্কিট ব্রেকার, তারা কি করে মানে কাজ করে, সব কিছু ইন ডিটেলস তোমাদের এরপরে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে আছে, বুঝলে?
মেন জিনিসটা। ইয়েস স্যার। হ্যাঁ, সুইচ গিয়ার বলতে ওই ইয়েগুলোর কথাই বলা হয়েছে, কত রকমের সার্কিট ব্রেকার থাকবে, কত রকমের রিলে থাকবে, আর এগুলোকে প্রোটেকশন কি করে করব, সেই এই দুটো পার্ট আছে, দুটোই পার্ট, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। ঠিক আছে, তো রিলে তো অনেকে নাম তো শুনেছো রিলের, কিন্তু ইলাভ মানে ফুল ডিটেলসে ওটা কাজ জানো না, তাই না? না স্যার। হ্যাঁ, এরপরে সব সেমিস্টারে ওটা পড়াবো একদম ইন ডিটেল। দেখো এগুলোই আমাদের ইলেকট্রিক্যালের মেন হচ্ছে, এগুলো জবের এক্সামে যাবে, 5টা সাবজেক্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবাইকে বলছি, সবাই আশা করি জবের এক্সাম দেবে। ফার্স্ট হচ্ছে মেশিন, এই জন্য আমি এই সাবজেক্টগুলো ভালো জানি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পাওয়ার সিস্টেম, থার্ড হচ্ছে মেজারমেন্ট, ফোর্থ হচ্ছে তোমার নেটওয়ার্ক, নেটওয়ার্ক থিওরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাকে ফার্স্টে রাখবে। ফিফথ হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, নেটওয়ার্কের মধ্যে বেসিক ইলেকট্রিক্যালটা চলে আসছে, বুঝতে পারলে তো? ইয়েস স্যার। বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স। বর্তমানে এখন কিছু কিছু জায়গায় পাওয়ার ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন করছে, এটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের, যদি কোনো জবের এক্সাম দাও তাহলে এটা, তখন বিটেক দেবে তখন আরো দুটো সাবজেক্ট অ্যাড হবে, কন্ট্রোল সিস্টেম আর তার সাথে হচ্ছে তোমার সিগন্যালের কিছু পার্ট, বুঝতে পারছো, সিগন্যাল সিস্টেমের কিছু পার্ট। এইটা কিন্তু খুব ভাইটাল, বেসিক ইলেকট্রনিক্স থেকে ভালো কোশ্চেন আসে এখন আমাদের ইলেকট্রিক্যালের জন্য। তো মেনলি এই 6টা সাবজেক্ট যদি কেউ খুব ভালো করে পড়ে, আমি বলছি টেকনিক্যাল যে যে কোনো জব, সেটা এসএসসি যেই হোক বা যাই হোক না কেন, তুমি নিজে যখন সলভ করবে তুমি বুঝতে পারবে, নেটওয়ার্ক থেকে প্রায় 30 মার্কস থাকে, প্রায় 30 মার্কস শুধু নেটওয়ার্ক থেকে থাকে। 100 মার্কসের মধ্যে এই 6টা সাবজেক্ট মিলে 100 মার্কস, নেটওয়ার্ক থেকে 30 থেকে 35 নেটওয়ার্ক থেকে থাকে। বাকি মেশিন আর পাওয়ার সিস্টেম এই দুটো মিলে মোটামুটি ধরে নাও 40, তাহলে 70 হয়ে গেল। মেজারমেন্ট, বেসিক ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স এগুলো মিলে বাকি 30, বুঝলে? ইয়েস স্যার। সব থেকে বেশি ওয়েটেজ মেশিন আর পাওয়ার সিস্টেম, 40-এরও বেশি থাকে এটা, 40টা আমি মিনিমাম বললাম আমি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এই দেখো নেটওয়ার্কের মধ্যে বেসিক ইলেকট্রনিক্স চলে আসবে, মানে বেসিক ইলেকট্রিক্যালটা চলে আসবে, আর মেশিনের মধ্যে সব মেশিন পড়ার দরকার নেই আমাদের, মেশিনে 4টে মেশিন পড়বো, আর স্পেশাল মেশিনের মধ্যে 2-3টে মেশিন আছে শুধু, খুব বেশি নেই। তো ওগুলো থেকে একটা বা দুটো কোশ্চেন আসে, আমি যদি স্পেশাল মেশিন বাদও দিয়ে দিই কোনো অসুবিধা নেই, আমি শুধু 4টে মেশিনকে খুব ভালো করে পড়ে যাবো। ডিসি মেশিন, ট্রান্সফরমার, তোমার ইন্ডাকশন মোটর, সিঙ্কোনাস মোটর, এই 4টে মোটরকে একদম মানে এই 4টেকে পুরো ভেজে খেয়ে নিতে হবে। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তোমার স্পেশাল টাইপের মধ্যেই চলে আসে, ঠিক আছে, তো ওটা ওয়েটেজ একটু কম। পাওয়ার সিস্টেমের মধ্যে দুটো পার্টি, মানে পাওয়ার সিস্টেমের এই দুটো পার্টি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যেটা পড়ছো এখন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, আর সেকেন্ড যেটা পড়বে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, দুটোই কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। মেজারমেন্টের ফার্স্ট ইয়ারে যে সিলেবাসটা পড়েছো এখন না, মানে ফার্স্ট ইয়ার বলতে এর আগের সেমিস্টারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখনকার সিলেবাসটা বেকার, ওটা একটাও কোশ্চেন নেই, ঠিক আছে। নেটওয়ার্কে তো পড়েই এসছো, ওটা ফুল ফুল একদম ইন ডিটেলস দরকার, এটার মধ্যে তোমাদের যেমন ল্যাপ্লাস খুব কম ছিল, ল্যাপ্লাসটাও মোটামুটি ভালো করে পড়তে হবে। আর বেসিক ইলেকট্রনিক্স যেটা পড়ে এসছো ওটাই, পাওয়ার ইলেকট্রনিক্স পরের সেমিস্টারে পড়বে তোমরা। এই হচ্ছে টেকনিক্যাল সিলেবাস, খুব বেশি নয় গো, বাট এইটুকু যদি কেউ ভালো করে রেডি করে না, আমি বলছি জব পেয়ে যাবে আরামসে, ভালো করে পড়ো, আরামসে জব পেয়ে যাবে। আর সবাই গভর্নমেন্ট জবে মানে দেবে অন্তত জবগুলো, বুঝতে পারলে তো? যা বেরোবে এর মধ্যে বেরোবে, আমি বলবো এর মধ্যে হয়তো পিএসসি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোবে, ঠিক আছে, পিএসসি, তারপরে তোমার এসি টিসিএল, ওখানে শুধু ডিপ্লোমারাই বসতে পারে, এসি টিসিএল, ট্রান্সমিশন লাইন, মানে ডাব্লিউবি এসি ডিসিএল একটা আছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন আছে টি, ওটা এর মধ্যেই বেরোবে, প্রায় 800 সিট আছে, দেবে সবাই। কি হবে তার স্ট্র্যাটেজি আমি সব বলে দেবো, তোমরা শুধু স্টাডি করবে, ঠিক আছে, চেষ্টা করে দেখো না। কমপ্লিট হ্যাঁ, ডিপ্লোমা কমপ্লিট না হলেও দেওয়া যাবে? এইটা নিয়ে একটু সংশয় আছে, বুঝতে পারলে, এবার অ্যালাউ করবে কিনা আগে, মানে এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা চলছে, হয়তো অ্যালাউ করবে কিন্তু পিএসসি, পিএসসি দিয়ে দেবে বসতে, ঠিক আছে।
পিএসসি যেটা যেই বেরোবে ওটাতে বসতে পারবে। ঠিক আছে। এসিটিসিএল আমাদের সময় যখন বেরিয়েছিল আমরা 2017-তে, তখন কিন্তু আমাদের বন্ধুরা দিয়েছিল, মানে আমি দেইনি তখন। তখন আমি একটু মানে ওই গেটের প্রতি ইয়েটা ছিল, তো আমি আর বসিনি ওইসবে। তো যাই হোক, তো তখন ওরা কিন্তু রানিং ইয়ারে দিয়েছিল, এবার এবার দেবে কিনা আমি জানি না, 17-তে দিয়েছিল আমার মনে আছে। চলো, দেখো, তাহলে বুঝতে পারলে তাহলে যে সাবস্টেশন কি, হোয়াট ইজ সাবস্টেশন। এই সাবস্টেশনকে ভাগ করা যায় মেনলি 5টা ভাগে, ক্লাসিফিকেশন দেখো। তোমাদের এখন এইটুকু নলেজ হয়ে গেছে আশা করি, যে তোমরা নিজেরা যদি স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে ম্যাথামেটিক্স মানে অঙ্ক, এই জিনিসটা বুঝতে পারবে তো নাকি। হ্যাঁ, এই বেসটা কিন্তু তোমাদের এখন ক্লিয়ার হয়েছে, যে তোমরা নিজেরা স্টাডি করলেও বুঝতে পারবে, কিন্তু 90% ছেলেদের কি হয়, এই বেসটা ক্লিয়ার হয় না, ওরা বুঝতেই পারে না ইংলিশটা পড়ে যে এটাকে কি বলতে চেয়েছে। এই জিনিসটা তোমাদের বেসিকগুলো এখন আশা করি ক্লিয়ার আছে। তো নিজেরা বাড়িতে স্টাডি করো, আলটিমেট এন্ড অফ দ্য ডে ভাই জব না পেলে কিন্তু মুশকিল, জব পেতে হবে, তাই না সবাইকে। হ্যাঁ, ভালো করে পড়ো, আমি আছি, আমি ফুল গাইড করবো, কি কি পড়তে হবে না হবে সব বলে দেবো। সার্ভিস, আর মেন এখন প্রবলেমটা কি হয়ে দাঁড়িয়েছে জানো তো, নন টেকনিক্যাল 100 নম্বর থাকে, মানে দুটোই 50-50, এটা 50 ওটা 50 এরকম থাকে। 200-তে এক্সাম হলে এটা 100 ওটা 100, এই হয়েছে মেন প্রবলেম, যেটা আমাদের মানে টেকনিক্যাল ছেলেদের কাছে খুব চাপের। ইতিহাস ভূগোল পড়া পসিবল তুমি বলো তো। ওটাই। আমি তো ওই জন্য অন্য কোনো দিকে আর যাচ্ছি না, আমি শুধু গেটটা নিয়ে পড়ে আছি, পিএইচডি করবো ব্যাস। আমার পক্ষে নন টেকনিক্যাল পড়া একদম অসম্ভব। মানে বিশালই আমার কাছে প্রচুরই ভয় লাগে এগুলো, অনেক কষ্টে আমি ছেড়েছি। এক্সট্রা হেডেক স্যার ওগুলো। বিশাল বিশাল, অত নোটস মুখস্থ করা যায় বলো তো, কার কবে কি জন্ম তারিখ, বাপ রে বাপ। কিন্তু আমাদের ইকুইপমেন্ট সিস্টেম স্যার খুব বাজে স্যার। হ্যাঁ, মানে টেকনিক্যাল কি বলবো। ছেলেদেরকেও নন টেকনিক্যাল, আসলে কম্পিটিশন বাড়ছে তো, কিছু করার নেই ওদেরও, কি করবে। যাই হোক, স্ট্যান্ডার্ড পরীক্ষাটাকে আরো স্ট্যান্ডার্ড করুক, নাকি বলছো। হ্যাঁ স্যার একদম। টেকনিক্যালটাকে আরো স্ট্যান্ডার্ড করে দাও তুমি। মানে এই হচ্ছে ব্যাপার, এই ইতিহাস ভূগোল পড়া মানে খুব ডিফিকাল্ট ব্যাপার, ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সব আছে, সব, কোনো কিছু বাদ নেই আর, বুঝলে। সত্যিই তাই। চলো, দেখো তাহলে নেচার অফ ডিউটিস, ঠিক আছে, তারপরে সার্ভিস, রেন্ডার্ড, অপারেটিং ভোল্টেজ, ইম্পর্টেন্ট আর ডিজাইন, এই 5টা জিনিসের ওপর ভিত্তি করে এগুলোকে আবার ডিভাইড করা হয়েছে, মানে ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন এই 5টা জিনিসের উপর ভিত্তি করে, মানে ডিজাইনের ওপর ভিত্তি করে আবার ডিভাইড করা হয়েছে। নেচার অফ ডিউটিস মানে কে কোন ডিউটিতে থাকবে সেটার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে, বা প্রত্যেকটা ভাগ, এই ভাগগুলোই পরীক্ষায় আসে, হ্যাঁ, এক্সামে জাস্ট ভাগগুলোই বেশি লিখতে বলে তোমাদের। দেখো, নেচার অফ ডিউটিসকে, এটার আন্ডারে আছে হচ্ছে কি কি, স্টেপ আপ অর প্রাইমারি সাবস্টেশন, কথাটা দিয়েই বুঝতে পারছো তো, স্টেপ আপ সাবস্টেশন মানে কি হবে তাহলে ওখানে। ভোল্টেজ আপ। ভোল্টেজ আপ হবে, হ্যাঁ, ইনক্রিজ হবে। স্টেপ আপ সাবস্টেশন। সেকেন্ড হচ্ছে প্রাইমারি গ্রিড সাবস্টেশন, আর থার্ড হচ্ছে স্টেপ ডাউন অর ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আমি পুরোটা বুঝিয়ে বলে দিচ্ছি, আর আমার বই থেকে আমি তোমাদের একটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, নোটস যা যতটুকু লেখার ইচ্ছে লিখে নেবে, ঠিক আছে। আমি যদি লেখাতে চাই অনেক, মানে মোটামুটি 4 ঘন্টা লেগে যাবে এই ক্লাস। আমি সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদের, সব পয়েন্টগুলো করে দিচ্ছি, জাস্ট পয়েন্টগুলো দেখে দেখে তোমরা লিখে নেবে। স্টেপ ডাউন, অনেক কিছু আছে সাবস্টেশন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 3টে পার্ট। এবার প্রাইমারি, তাহলে স্টেপ আপ সাবস্টেশন কিছুই না, যে সাবস্টেশন থেকে আমরা স্টেপ আপ করি,
স্টেপ ডাউন করি, বা প্রাইমারি গ্রিড সাবস্টেশন কি বলো তো? বলছে such substation are located at suitable load center along the primary transmission line। ঠিক আছে, তার মানে কিছুই না, এই প্রাইমারি গ্রিড সাবস্টেশন মানে এখানে দুটো কাজই হয়, ঠিক আছে, স্টেপ আপ স্টেপ ডাউন দুটোই হবে, বুঝেছো তো? মানে শুধু ওই সাবস্টেশনটা আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন বলবো না, এখানে দুটোই হবে। চলো ব্যাস, একদম সোজা ভাষায় জিনিসগুলোকে বুঝে নাও, একাই লিখতে পারবে সব। সেকেন্ড হচ্ছে ক্লাসিফিকেশন অফ, যে সার্ভিসের ওপর ডিপেন্ড করে আমরা কি করে সাবস্টেশনকে ডিভাইড করি, সার্ভিসের ওপর। ফার্স্ট হচ্ছে ট্রান্সফরমার সাবস্টেশন, সেকেন্ড হচ্ছে সুইচিং সাবস্টেশন, আর থার্ড হচ্ছে কনভার্টিং সাবস্টেশন। ঠিক আছে, ট্রান্সফরমার সাবস্টেশন, সুইচিং সাবস্টেশন আর কনভার্টিং সাবস্টেশন। এবার তাহলে বলো তো, ট্রান্সফরমার সাবস্টেশন বলতে কি বোঝাতে চেয়েছে? মানে যেই সাবস্টেশনের মধ্যে ট্রান্সফরমার প্রেজেন্ট থাকে। হ্যাঁ, কিছুই না, দেখো এইভাবে লিখেছে, জাস্ট ভাগ করা নিয়ে কথা। ট্রান্সফরমার আর ইনস্টলড অন সাচ সাবস্টেশনস to transform a power from one voltage level to another voltage level as per needs। তার মানে আলটিমেট কিছুই না, ট্রান্সফরমার সাবস্টেশনকে ওই স্টেপ আপ স্টেপ ডাউনই বলা যায়। তার মানে এখানে রেগুলেটেড ট্রান্সফরমার লাগানো আছে, কি বললাম বুঝলে? একটাই ট্রান্সফরমার দিয়ে তুমি দু রকম করতে পারবে, কথাটা বুঝতে পারলে? অটো ট্রান্সফরমার স্টেপ আপ করা যায়, স্টেপ ডাউনও করা যায়। দেখো বাজারে তুমি যে ট্রান্সফরমারটা কিনতে যাবে না, ওই ট্রান্সফরমারটা কি বলতো, ফিক্স থাকে, হয় তুমি স্টেপ আপ নেবে নয়তো স্টেপ ডাউন নেবে। ট্রান্সফরমার স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে কিসের উপর ডিপেন্ড করে বলো? কয়েলের ওয়াইন্ডিং এর উপর। এক্স্যাক্টলি, তার মানে আমি যদি টার্নস গুলো একবার বেঁধে দিই তাহলে কি আর ওটা চেঞ্জ করা যাবে? যাবে না। তার মানে তুমি বাজারে যে ট্রান্সফরমারটা কিনতে যাবে ওটা কি নর্মাল ট্রান্সফরমার হলে ওটা হয় স্টেপ ডাউন নয় স্টেপ আপ, যে কোনো একটা হবে, তুমি দুটোই করতে পারবে না ওটাতে। তাহলে কি লাগবে তোমাকে? অটো ট্রান্সফরমার। তো এটাই বলেছে এই সাবস্টেশনে ইউজ করা হয়, ঠিক আছে, ক্লিয়ার? সুইচিং সাবস্টেশন, সুইচিং বলছে such substation are made for switching operation of power lines without transforming the voltage। Such substation different connection are made between various transmission line। তাহলে এটা কি বলতে চেয়েছে? বলছে such substation are meant for switching operation of power line without transforming the voltage। তার মানে এটা কি বলো তো, কি বুঝি? মানে স্যার এখানে বিভিন্ন রকম ডিভাইড গুলো করা হয় আর কি। মানে মেন ট্রান্সমিশন লাইন থেকে ধরুন কানেকশনটা আসলো সাবস্টেশনে, এবার এখান থেকে হ্যাঁ ডিভাইড করা হলো। হ্যাঁ, তার মানে ওখানে কিছু, এখানে সুইচিং করা হয় শুধু, আর কিছু করা হয় না, মানে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা হয় না, বুঝেছো তো? সুইচ করা হয়, ডিভাইড করে দেওয়া হয়, হ্যাঁ, বুঝলে? এবার কনভার্টিং সাবস্টেশন কাকে বলবো আমরা বলো? এটা তো সুইচিং মানে বুঝলে তো আমি কি বললাম? স্টেপ আপ স্টেপ ডাউন করবো না, সেম ভোল্টেজে পরিষ্কার বলা আছে, ট্রান্সফর্মিং দ্য উইথাউট ট্রান্সফর্মিং দ্য ভোল্টেজ, ভোল্টেজকে ট্রান্সফর্ম না করে যেটা আমরা সাপ্লাই করি লোডে, সেটা হচ্ছে সুইচিং। তাহলে কনভার্টিং সাবস্টেশনটা কি? কনভার্ট চেঞ্জ করা হয় ভোল্টেজ। না, ভোল্টেজ আপ ডাউনটাকে আমরা কি ভোল্টেজ কনভার্টিং মানেই হচ্ছে কনভার্টার, মানে এসি ডিসি ডিসি এসি, আচ্ছা, বুঝে গেছে? তার মানে কনভার্টিং সাবস্টেশনে কি করা হয়, চেঞ্জেস করা হয়, হয় এসি টু ডিসি নয় ডিসি টু এসি, এরকম কিছু একটা। Such substation are meant for either converting AC to DC or DC to AC। বোঝা গেছে?
হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুধু ডেফিনেশন গুলো চাইলে লিখে দিতে পারো বা নিজের ভাষায় লিখতে পারো। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন অন দ্য বেসিস অফ অপারেটিং ভোল্টেজ। 3 নম্বরটা, অপারেটিং ভোল্টেজের উপর ডিপেন্ড করে কত রকম ভাবে ভাগ ভাগ করা যায়। অপারেটিং ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে হাই ভোল্টেজ মানে সাবস্টেশন, হাই ভোল্টেজ সাবস্টেশন। একটা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ সাবস্টেশন, এক্সট্রা হাই ভোল্টেজ সাবস্টেশন, আর একটা হচ্ছে আলট্রা হাই ভোল্টেজ সাবস্টেশন। এগুলো শুধু রেটিংগুলো মনে রাখলেই হলো, আর কিছু না। ঠিক আছে, রেটিং কি কি আছে দেখো। হাই ভোল্টেজ সাবস্টেশনের রেটিং আছে 11 কেভি, এটা অ্যান্ড 66 কেভি। ঠিক আছে, এটা থেকে এটা নয় কিন্তু, 11 কেভি এবং এটা এবং আছে, হ্যাঁ। এটার মধ্যে দুটো, 132 কেভি অ্যান্ড 400 কেভি। এটার মধ্যে অ্যাবভ 400 কেভি। ওকে, এই হচ্ছে তিনটে আমাদের অপারেটিং ভোল্টেজের উপর মানে ডিপেন্ড করে ভাগ করা হয়। তাহলে এবার অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স, সেকেন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স। এখানে আর কিছু পড়ার দরকার নেই, শুধু রেটিং পড়বে এটার, আর কিছু না, এটার কোনো থিওরি পার্ট কিছু নেই। অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের ওপর মানে ডিপেন্ড করে ট্রান্সফরমার সাবস্টেশনকে আমরা কটা ভাগে ভাগ করছি। ফার্স্ট হচ্ছে গ্রিড সাবস্টেশন, তারপরে হচ্ছে টাউন সাবস্টেশন। গ্রিড সাবস্টেশন, তারপরে টাউন সাবস্টেশন। তাহলে বলো, গ্রিড সাবস্টেশন কাকে বলবো? মানে স্যার যেই সাবস্টেশন থেকে পাওয়ারটা গ্রিডে থ্রুতে সাপ্লাই করা হয়। হ্যাঁ, বলছে গ্রিডস ইম্পর্টেন্স বলেছে, হ্যাঁ দেখো, বলছে দিস আর দ্য সাবস্টেশন ফর হোয়ার বাল্ক পাওয়ার ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য গ্রিড। ঠিক আছে, বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ার যখন আরেকটা গ্রিড থেকে অন্য গ্রিডে নেওয়া হয়, তার জন্য যে সাবস্টেশনটা ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড গ্রিড সাবস্টেশন। আর টাউন সাবস্টেশন হচ্ছে দিস সাবস্টেশন স্টেপ ডাউন দ্য ভোল্টেজ অ্যাট স্টেপ ডাউন দ্য ভোল্টেজ অ্যাট 33 থেকে 11 কেভি, 33 থেকে 11 কেভি করে। এই রেটিংটা দেখে বুঝতে হবে কিন্তু যে এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, এটা তাই তো। হ্যাঁ, ফর ফার্দার ডিস্ট্রিবিউশন ইন দ্য টাউন অ্যান্ড এনি ফেলুয়ার ইন সাবস্টেশন রেজাল্ট ইন দ্য ফেলুয়ার অ্যাপ্লাই হোল ইন দ্য টাউন। তার মানে কিছুই না, এটা আমাদের লোকালিটির কথাই বলা হয়েছে, যে এটাকে টাউন সাবস্টেশন নাম দিয়েছে। ঠিক আছে, একটা সাবস্টেশন যেটা এই রেটিংয়ের তোমার ইয়ে করে, স্টেপ ডাউন করে কোনো একটা লোকালিটিতে পাওয়ার সাপ্লাই করে, এটাই আমাদের হচ্ছে টাউন সাবস্টেশন। এই রেটিংটা মনে রাখতে হবে। আর লাস্ট স্যার গ্রিডটা কি বললেন যেন? গ্রিড হচ্ছে একটা গ্রিড থেকে অন্য গ্রিড, একটা গ্রিড থেকে অন্য গ্রিডে বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ার যদি ট্রান্সমিট করার জন্য যে সাবস্টেশনটা ইউজ করা হয়। তার মানে এই গ্রিড সাবস্টেশন কিন্তু কোনো লোকালিটি বা কোনো লোড সেন্টারে মানে ডিস্ট্রিবিউশন পারপাসে কাজে লাগে না। কি বললাম বুঝলে? মানে অ্যাকচুয়ালি সাবস্টেশন কি করে, সাবস্টেশনের কাজ তো হলো, এর পরের স্টেপটাই তো হলো তোমার ফিডার হয়ে তোমার ইয়েতে চলে যাবে, ডিস্ট্রিবিউশনে। কিন্তু গ্রিড গ্রিড সাবস্টেশন কি করে, একটা গ্রিড থেকে অন্য একটা গ্রিডে যদি বাল্ক অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিট করতে হয়, তখন আমরা গ্রিড সাবস্টেশনটা ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ।
এবার সাবস্টেশন, এবার তুমি বলতে পারো স্যার আমি তো কি দরকার আমার এখানে মাঝে একটা এত বড় সাবস্টেশন এত টাকা খরচা করে 10টা ইঞ্জিনিয়ার রাখার কি দরকার, আমি কেন গ্রিড সাবস্টেশন বসাবো, এমনি তো পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। কিন্তু না, ফল্ট ফল্ট ডিটেক্ট কে করবে, ফল্টটাকে ওভারকাম কে করবে, কথাটা বুঝলে? একটা গ্রিড থেকে কিছুই না, একটা পয়েন্ট থেকে যখন আরেকটা পয়েন্টে পাওয়ার যাচ্ছে তাহলে এখান তো ফল্ট আসতে পারে। তো এই জায়গাটায় ফল্টটা ওভারকাম কে করবে, এই জন্য সাবস্টেশন যে শুধু যে ডিস্ট্রিবিউশন পারপাসে ইউজ করা হয় তা কিন্তু নয়। বোঝা গেল তো? হ্যাঁ। লাস্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন অন দ্য বেসিস অফ ডিজাইন। ডিজাইনের বেসিসে সাবস্টেশনকে কত রকম ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনডোর টাইপ সাবস্টেশন আর একটা হচ্ছে আউটডোর টাইপ সাবস্টেশন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে ইনডোর টাইপ আর একটা হচ্ছে আউটডোর টাইপ। ইনডোর আর আউটডোর। এবার ইনডোর সাবস্টেশন কাকে বলে আর আউটডোর সাবস্টেশন কাকে বলে, তাও একটু দেখি তোমাদের ধারণা কি আছে। দেখো, ইনডোর সাবস্টেশন বলতে তোমরা সাবস্টেশন কোথায় দেখেছো, বেলঘড়িয়ার ওই নিমতার ওখানে একটা আছে, ওটা কি কোনো ঘরের ভিতরে? ঘরের ভেতর ঠিক না, কিন্তু একটা একটা জায়গা, ঘর আছে, ওটা তো ওখানে তো লোক ঘুমায়, ওখানে ওই ইঞ্জিনিয়ার গুলো থাকে সব। না মানে একটা জায়গার ভিতরে তো এমনি। হ্যাঁ, কিন্তু ওটাকে আমরা আউটডোর সাবস্টেশনই বলবো, ঠিক আছে? কোনো একটা বিল্ডিং এর ভেতরে যদি, এখানে পরিষ্কার লেখা আছে দেখতে পাবে, কোনো একটা বিল্ডিং এর ভেতরে যদি পুরো সাবস্টেশনটা থাকে তখন আমরা সেটাকে বলছি ইনডোর সাবস্টেশন, তার রেটিং কিন্তু অনেক কম হয়, ঠিক আছে? হ্যাঁ, স্যার সাবস্টেশন ইউজুয়ালি ফর ভোল্টেজ আপ আপ টু 11 কেভি পর্যন্ত, 11 কেভি পর্যন্ত। বাট বলেছে কিছু কিছু ক্ষেত্রে খুব কম আছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা 33 কেভি টু 66 কেভিও হয়, কিন্তু এটার পরিমাণ খুব কম। ম্যাক্সিমাম ইনডোর সাবস্টেশন 11 কেভিডি হয়। হলো। এবার আউটডোর সাবস্টেশন, যেটা আমাদের বিল্ডিং এর ভেতরে থাকবে না, সেটা হচ্ছে আউটডোর সাবস্টেশন। তাহলে ইনডোর সাবস্টেশন আমরা লোকালিটি বলতে কোন জায়গায় বেশি দেখতে পাবো, এগুলো বলো তো? হ্যাঁ, বলো বলো। ফ্ল্যাট। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানে তোমার ইয়েতে দেখা যায়, ধরো ওই পাহাড়ি এলাকায়, বুঝতে পারলে, বা ফরেস্ট এরিয়ায়, যেখানে ধরো মানে আউটডোর সাবস্টেশন করলে কোনো প্রবলেম আছে, কোনো আউটডোর সাবস্টেশন করলে কোনো প্রবলেম আছে, পাহাড়ি এরিয়ায় তোমার ধরো ধস নেমে গেল, পড়ে যাবে। তো সেরকম ভাবে আমাদের ইনডোর সাবস্টেশন করে ওখানে। আর আউটডোর সাবস্টেশনে অনেক কিছু আছে, ইনডোর সাবস্টেশনে এইটুকুই। আউটডোর সাবস্টেশনটা দেখো, এটার পাওয়ার রেটিং হচ্ছে প্রায়, এটার মানে সেভারেল টাইপ অফ পাওয়ার রেটিং আছে, বুঝতে পারলে? বলছি আমি, আউটডোর সাবস্টেশনের আন্ডারে আবার দুটো ডিভাইডেশন আসছে। একটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশন। পোল মাউন্টেড একটা, একটা ফাউন্ডেশন মাউন্টেড। এই পোল মাউন্টেড যে সাবস্টেশন আছে, সাবস্টেশন আর কোথায় করা হয় জানো তো? ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার ইন দ্য লোকালিটি, লোকালিটিতে পাওয়ার ডিস্ট্রিবিউট করার জন্য পোল মাউন্টেড সাবস্টেশন ইউজ করা হয়। তার মানে আমাদের বেলঘরিয়ায় যেটা যেটা দেখছো না, ওটা হচ্ছে তোমাদের পোল মাউন্টেড সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন এবং পোল মাউন্টেড সাবস্টেশন, যেটা নর্মালি তোমরা দেখতে পাও। এটার রেটিং তোমার হচ্ছে প্রচুর, 25 কেভিএ। কেভিএ রেটিং মানে কি বলো তো, কি রেটিং দেখি, এটা বলতে পারো নাকি? কি রেটিং বলতে? কেভিএ, কিলোভোল্ট অ্যাম্পিয়ার তো। হ্যাঁ, এটা কিসের ইউনিট?
কেভিএ হচ্ছে স্যার ইয়ে আপনার অ্যাপারেন্ট পাওয়ার। ভালো করে বলো। অ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ার কার ইউনিট? পাওয়ার স্যার মানে না অ্যাক্টিভ পাওয়ার ঠিকই, তো ইয়ে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আহ, যদি অ্যাপারেন্ট পাওয়ার বলো কিছু কিছু ক্ষেত্রে ঠিকই বলেছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের পাওয়ারটা খুব ইলাবোরেটলি দেখিয়েছি বলে বইতেও কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারই বলবে। দেখো কমপ্লেক্স পাওয়ারের ইউনিট কি? হার্ট তো স্যার। না, তাহলে ইয়ের ইউনিট কি? কমপ্লেক্স পাওয়ার আসে, অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি আগে বলো? অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ইয়ে ভিএ। একদম, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভিএ না, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ওয়াট, যেটা পি ও দিয়ে হ্যাঁ, হ্যাঁ। লিখি আমরা, পি দিয়ে। হ্যাঁ, সরি ওয়াট, ওয়াট। কিউ দিয়ে যেটা লিখি এটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার, এটা হচ্ছে ভার, ভিএআর। ঠিক আছে তো? অ্যাপারেন্ট পাওয়ার আর কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলাটা বলো তো, আর অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা বলো। হচ্ছে আপনার ইয়েটা ইয়ে আমরা দিয়ে বার করবো। ভিআই কনজুগেট স্টার, আর অ্যাপারেন্ট পাওয়ার শুধু ভি ইন্টু আই, তাই না? তাহলে তুমি যদি এটা ভিআই বলো, ঠিক আছে, অসুবিধা নেই, বলা যায়, ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার বলতে পারো। এটা কি দিয়ে কিলো, আর ভিআই মানেই ভোল্টেজ অ্যাম্পিয়ার, ঠিক আছে, বলা যায়, কোনো অসুবিধা নেই। ট্রান্সফর্মার রেটিং অ্যাকচুয়ালি কেভিএতেই হয়, তাই না? তাহলে আমাদের মেন পাওয়ার কোনটা, আমি কি বলেছিলাম মনে আছে? সব পাওয়ারগুলো কোন পাওয়ার থেকে আসছে? কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার। হ্যাঁ, কমপ্লেক্স পাওয়ার থেকে কিন্তু সমস্ত পাওয়ারগুলো আসছে, যেটা তোমাদের ডিপ্লোমার ওই ফার্স্ট সেমিস্টারের বইটাতে ভুল আছে, ঠিক আছে। ওখানে অ্যাপারেন্ট পাওয়ার বলেছিল, পাওয়ার ট্রায়াঙ্গেলেও কিন্তু ওরা অ্যাপারেন্ট পাওয়ারের কথা বলেছে, তো এটা একটু বি কেয়ারফুল। এটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার নয়, এটা কিন্তু কমপ্লেক্স পাওয়ার, বারবার বলছি, ঠিক আছে, কমপ্লেক্স পাওয়ার। যদি তুমি স্ট্যান্ডার্ড বুক দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। মানে ওই নর্মাল বুকে ওটা ওইভাবেই লেখা আছে, এটা অ্যাপারেন্ট পাওয়ার। আর তার কারণটাও আমি তোমাদের বলেছি, যে কেন অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে আমি সমস্ত পাওয়ারকে ডিফাইন করতে পারি না, কেন কমপ্লেক্স পাওয়ার দরকার হয়, মনে আছে? প্রচুর জিনিস পড়িয়েছি, প্রচুর। কমপ্লেক্স পাওয়ার কেন দরকার হয়? এই আই কনজুগেট মানে কি বলতো? আই স্টার মানে কি? হোয়াট ইজ আই স্টার? নেগেটিভ হবে না তাহলে তো। নেগেটিভ হবে, তার মানে নেগেটিভ বলতে যে ভ্যালুটা দেয়া থাকবে তার অপোজিটটা হবে, তাই তো রোহিত? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার জন্যই কিন্তু এটা হয়, তার জন্যই এটা আমাদের সুবিধে। এটা নেগেটিভ হয় বলেই সুবিধে, একবার খাতাটা খুলবে বুঝে যাবে। এটা নেগেটিভ হয় বলেই আমরা এটাকে ডিফাইন করতে পারি অ্যাক্টিভ আর রিয়াক্টিভ পাওয়ার দিয়ে, কিন্তু এটা নেগেটিভ হয় না বলেই আমরা অ্যাক্টিভ আর রিয়াক্টিভ পাওয়ার দিয়ে এটাকে ডিফাইন করতে পারি না, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ। চলো, বাহ, যাই হোক, পড়াশোনা করছো তাহলে। চলো নেক্সট, কি বলছিলাম? পোল মাউন্টেড সাবস্টেশন, এটা 25 কেভিএ রেটিং হয়, হ্যাঁ, এটা পাওয়ার রেটিং দেওয়া আছে এখানে। আর ফাউন্ডেশন মাউন্টেড এটা হচ্ছে 250 কেভিএ, বুঝতে পারছো, অনেক বেশি এটার থেকে। স্যার বলছি এই যে ইয়েটা রয়েছে এটা ইয়ে মানে নর্মালি তো কেভিতে ডিনোট করা হয় না সাবস্টেশনের হ্যাঁ, ক্যাপাসিটিটাকে। একদম একদম, এটার জন্য ক্যাপাসিটি হচ্ছে 33, 33 কেভি, ওকে। এখানে ট্রান্সফর্মার রেটিং লিখে রেখেছে, এটার জন্য 11 কেভি বা তারও কম, ঠিক আছে, এটা 11 কেভিও না, 6 কেভি, 6.6 কেভি, ঠিক আছে, এই রেটিং এর হয়, হ্যাঁ, বইতে এটা লেখা আছে, বাট এটা তোমার লিখে রাখো, পোল মাউন্টেড সিস্টেম। এইবার দেখো,
নেক্সট হচ্ছে তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আউটডোর সাবস্টেশন আছে, ইনডোর আউটডোর সাবস্টেশনের মানে কত টাইপের। তো ইনডোর সাবস্টেশনের কোনো টাইপ নেই, আউটডোর সাবস্টেশনের টাইপ আছে, ঠিক আছে, দুটো টাইপ। তো এটা বলেই দিলাম আমি, একটা পোল মাউন্টেড সাবস্টেশন আর একটা ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশন। আমি যে ছবিটা পাঠাবো তোমরা ওই ছবি মানে আমি যে পিকচারটা পাঠাবো তাহলে দেখে বুঝতে পারবে যে কোনটাকে আমি পোল মাউন্টেড সাবস্টেশন বলছি আর কোনটাকে তোমার ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশন বলছি। পোল মাউন্টেড সাবস্টেশন অ্যাকচুয়ালি কোনগুলো বলো তো? দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখে বুঝতে পেরে যাবে। ল্যাপটপটা একটু স্লো কাজ করছে আমার। পোল মাউন্টেড সাবস্টেশন, এই যে দেখেছো সব পোলের মধ্যে আছে, এটা একটা সাবস্টেশন কিন্তু। এবার এই সাবস্টেশনটা এরকম তোমরা দেখতে পাবে অনেকগুলো পোল আছে একটা জায়গায়, তাই না? এটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। আর যদি দেখতে চাও ফাউন্ডেশন মাউন্টেড তাহলে দেখাবে, দাঁড়াও দেখাচ্ছি। পুরো একটা দেখতে পারবে ট্রান্সফরমারটা নিচে আছে, মানে একটা জায়গার হ্যাঁ, ওটা মধ্যে। পুরো নিচে ইয়ে করা থাকে। হ্যাঁ, ট্রান্সফরমারটাকে নিচে রাখা আছে, কোনো পোলের ওটা মধ্যে নয়। আপনি ওই সাবস্টেশন, ওটা সাবস্টেশনই মনে হয় বিধাননগর থেকে আসার সময় হ্যাঁ, ওখানে একটা সাবস্টেশন ওইখানে দেখি। হতে পারে, সে আমি অত লক্ষ্য করিনি তাহলে। ফাউন্ডেশন সাবস্টেশন, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা সব নিচে রাখা আছে। এই যে ট্রান্সফরমারটা কোথায় আছে? নিচে, বুঝতে পারছো অনুপ? ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমাদের সিলেবাসে পরিষ্কার লেখা আছে যে এই দুটো কিন্তু পড়তে হবে। হ্যাঁ, তো আমি পাঠিয়ে দেবো পুরো ডিটেলস, তোমরা একটু পড়ে নেবে, একবার চোখ বোলালেই হয়ে যাবে। আলটিমেট জিনিসটা কি বুঝে গেছো, জাস্ট শুধু কি কি রেটিং এর ইউজ করা হয় ব্যাস এইটুকুই পড়তে হবে। নেক্সট, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। টিডিপিটা কি বলতো, বেশিরভাগটাই হচ্ছে নিজে পড়ার জন্য, বেশিরভাগটাই। মনে রাখবে মেশিনের হচ্ছে ডেপথটা অনেক, গভীরতা অনেক। আর টিডিপি মানে পাওয়ার সিস্টেম হচ্ছে মানে দীর্ঘটা অনেক, মানে অনেক লম্বা, বুঝতে পারলে, হিউজ সিলেবাস। অ্যাডভান্টেজ অ্যান্ড, সব থেকে বেশি রিসার্চ পাওয়ার সিস্টেমে হয়। সব থেকে বেশি রিসার্চ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এবার ফর আউটডোর সাবস্টেশন, ফর এটা ফর আউটডোর সাবস্টেশন ওভার ইনডোর, ফর আউটডোর সাবস্টেশন ওভার ইনডোর সাবস্টেশন। তার মানে এই দুজনের মধ্যে কম্পেয়ার করব আমরা, জাস্ট এটাই ভালো করে বোঝো। বলছে কি কি অ্যাডভান্টেজ আছে, বলছে অল ইকুইপমেন্ট ইজ উইথিন ভিউ অ্যান্ড দেয়ার ফর ফল্ট লোকেশন ইজ ইজিয়ার। আউটডোর সাবস্টেশনে কি হচ্ছে, সমস্ত ইকুইপমেন্টগুলো আমরা খুব ভালো চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই ফল্ট হলে সেটা ফল্ট ডিটেক্ট করা খুব ইজি। ইনডোর সাবস্টেশন কি জানো তো, এই বড় বড় যে তোমার ঘরের ভিতরে প্যানেলগুলো থাকে, দেখো তোমাদের দেখাই, এগুলো দেখতে বেশ ভালো লাগে। সাবস্টেশন, যেমন রেলের ওখানে থাকবে। সাবস্টেশন ভিজিট করেছো কেউ? না স্যার, কোথায় হবে? আচ্ছা, তোমার তো শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কবে আমি করবে? রেলের অফিসে গেছি স্যার। হ্যাঁ, রেলের অফিসে গেছি স্যার, ওখানে দেখেছি স্যার। হ্যাঁ ওখানে একদম কিছুটা এগুলো আছে, কিছুটা আছে, হ্যাঁ। কিন্তু মানে একটা সাবস্টেশন যদি দেখো, যদি এই এই সেমিস্টারের শেষে ভিজিট করতে পারো না, খুব ভালো হয়, ঠিক আছে। এই দেখো, মেনলি এই জিনিসগুলো আমাদের ইন্ডিয়াতে প্রচুর। দেখেছো খালি বক্স 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 বক্স। তাহলে Yes, sir. এটাতে যদি ফল্ট আসে, এটা বেশি সোজা হবে না বাইরে যেটা আছে ওটা, বলো? বাইরেরটাই স্যার। একদম, বুঝতে পারলে এবার ওভার মানে আউটডোর সাবস্টেশনের সুবিধাটা। সেকেন্ড হচ্ছে
the extension of the insulation is easier if required. তার মানে কি বলতো? The extension of the insulation is easier. তার মানে কি বলতে চেয়েছে? 2 নম্বর বলতে চেয়েছে যে ইনসুলেটরটা যে আমাদের দরকার হয় না, সেটাকে যদি কোনো কারণে বাড়াতে হয়, দেখো রেটিং বাড়লে সবকিছুই বাড়বে তো। কোনো কিছু রেটিং বাড়লে মানে ধরো লোডের ডিমান্ড বাড়লো, লোডের ডিমান্ড বাড়লে তোমাকে পাওয়ার বেশি ফ্লো করাতে হবে, হাই ভোল্টেজ দরকার হবে, ভোল্টেজ যদি হাই হয় তাহলে ইনসুলেটর মানে প্রোটেকশনও তো বেশি লাগবে নাকি? ঠিক বলেছি তো? Yes. হ্যাঁ, এবার ইনসুলেশনটা দেওয়ার জন্য এবার ইনসুলেটর তো আর এখানে তো আর এরকম নয়, সাবস্টেশনে তো আর এরকম মানে তারের ওপরে একটা আমি রাবারের কাপড় জড়িয়ে দিলাম, এটা তো আর হবে না, ওখানে তো বিশাল বিশাল প্লেট বসানো থাকে। এবার বলছে যে আউটডোর সাবস্টেশন হলে কি হয়, মানে ইনসুলেশন করাটা অনেক ইজি হয়, কিন্তু ইনডোরে কি জায়গাটা তো সীমিত, তুমি তো একবার ঘরটা বানিয়ে দিয়েছো ব্যাস, বুঝলে? লোডের ডিমান্ড বাড়লে তোমাকে আবার আবার ঘর বানাতে হবে। হ্যাঁ, আর একটা দেখি বুদ্ধি করে বলো দেখি, আর কি কর বলো, আর কি সুবিধা হতে পারে? যে বলো বলো। খরচা কম। স্যার কি বলে, যদি আমার ক্যাপাসিটি ইনক্রিজ করতে হয় ইন ফিউচার, তাহলে আমাকে ঘর ভেঙে নতুন করে তৈরি করতে হবে। হ্যাঁ ওটা তো ওর হলো, মধ্যে তো আর হবে না। ওটা তো হ্যাঁ ওটা তো হলো, আর আর কি বলা যায়, এটা তো বলা হলো। খরচা কম হবে, কারণ আলাদা করে ঘরটা বানাতে হবে না। একদম হ্যাঁ, এটা একটা ঠিক, এটা ইকোনমিক্যাল হবে, আর একদম স্মলার কস্ট, হ্যাঁ তার কি স্মলার অ্যামাউন্ট অফ বিল্ডিং ম্যাটেরিয়াল, বিল্ডিংও অনেক কম দরকার হয়, তাই তো? Yes, sir. টাইম রিকোয়ার্ড টু সলভ এনি কি এরর বা ফল্ট, Fault. Yes, তার sir, মানে হ্যাঁ। অনেক কম সময়ে আমরা ফল্টটাকে কিন্তু ইয়ে করতে পারি। এটা প্রথমটার মধ্যেই পড়ে যাবে। হ্যাঁ মানে ওটাই আর কি, মানে এখানে ফল্ট ফাইন্ড করাটা একটা বলেছে, আবার এটাকে সলভ করার জন্য টাইম কম লাগবে এখানে, বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। তো এই 5টা যদি লেখো তাহলেই হয়ে গেল। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি লেখা যাবে বলো? আউটডোর সাবস্টেশনের ডিসঅ্যাডভান্টেজ, জায়গা বেশি লাগে। একদম ফার্স্ট, একদম গুড। তারপরে আর কি? আর বাইরে স্যার একদম মানে ওপেন থাকলে একটা মেনটেনেন্স বেশি পোর্শনের ব্যাপার আছে। পড়াশোনা। হ্যাঁ, এইটা কিন্তু লসেসটা অনেক বেশি হয় আউটডোর সাবস্টেশনে, ঠিক আছে? আর কি বলবে বলো, আর কি বলবে? তারপরে ফার্স্ট হলো মোর স্পেস রিকোয়ার্ড, এটা আছে, লসেস অনেক বেশি হবে, এটা আছে। লেন্থ অফ এ কন্ট্রোলিং কেবল, তার মানে যে কেবলগুলো দিয়ে দেখো আলটিমেটলি একটা কন্ট্রোল রুম তো থাকে সবার, তাহলে এই কন্ট্রোল রুম তার মানে লেন্থ অফ এ কন্ট্রোলিং কেবল কি হয়, অনেক বেশি দরকার হয়, তার মানে আলটিমেট এটা কি কস্টটা বেড়ে যাচ্ছে, ওইখানে একটা কস্ট লাগছে আমাদের কিছুটা মোর, ঠিক আছে? তারপরে কি প্রোটেকশন কি হয় এখানে, অনেক কম হয়, প্রোটেক্ট হয় না ডিভাইসগুলো, প্রোটেক্ট খুব কম থাকে, কোনো কারণে ইয়ে হয়ে গেল তোমার লাইটেনিং হলো, পুরো সাবস্টেশনটাই উড়ে যাওয়ার চান্সেস থাকে, তাই তো? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, বুঝলে? আর একবার শর্ট সার্কিট হলে বুঝতে পারছো কি হবে, কোনো কারণে যদি হয়ে যায় শেষ, পুরো সব জ্বলে যাবে একদম। আচ্ছা, ট্রান্সফর্মার বাস্ট করে, ওটা কি বাস্ট করে ট্রান্সফর্মারে? অয়েলটা ট্রান্সফর্মার অয়েলটা হিট বলতে ওটা কন্ডাক্টিং পাতে পরিণত হয়ে যায়, বুঝতে পারলে? মানে ট্রান্সফর্মার অয়েলটা আমরা কেন ইউজ করি বলো তো? ওটাকে ইসে করা ইনসুলেশনের জন্য sir। ইনসুলেশনের জন্য, হ্যাঁ। এবার ইনসুলেশনের জন্য, এবার ইনসুলেশন মানে কি, ওর ডাইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি হওয়া দরকার না? হুম। ডাইলেকট্রিক হয় স্ট্রেংথ, এবার কোনো কারণে ওটা প্রচন্ড হিট থাকে, বুঝতে পারলে, ভেতরে। এবার হিটের জন্য কোনো কারণে যদি বা ডাইলেকট্রিক স্ট্রেংথ যদি ব্রেক করে কারেন্ট ফ্লো করে যায় একবার, ব্যাস তাহলে তো শর্ট সার্কিট হয়ে বাস্ট, বুঝতে পারছো? হ্যাঁ, এটাই মেনলি হয়। তারপরে বেশিরভাগ কি হয় বলতো, ইঁদুর টিঁদুর ঢুকে গেলে আরো বেশি প্রবলেম। আমাদের এই যেগুলো রাস্তার পাশে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা থাকে না, হ্যাঁ হ্যাঁ ওইটাই বেশি বাস্ট করে দেখেছি। হ্যাঁ, ওই তো ইঁদুর ঢুকে যায়, ইঁদুর, এটা বুঝলে? ওই ব্রিজারের মধ্যে দিয়ে ঢুকেছে। হ্যাঁ, কোনো তো এখানে তো মেনটেনেন্সের লোক নেই, ওখানে সাবস্টেশন তো সবসময় লোকজন আছে দেখাশোনার জন্য,
আর এগুলোতে ইঁদুর ঢুকে যায়, কত এরকম হয়েছে, ইঁদুর ঢুকে বা শর্ট সার্কিট হয়ে পুরো ট্রান্সফর্মারকে উড়িয়ে দিল যা। যে WBSC-DCL এর ট্রান্সফর্মার ইয়েতে রিপেয়ার করে জানেন তো, চাঁদনী মার্কেটে। আমি দেখেছি স্যার, হ্যাঁ মার্কেটে গেছি, হ্যাঁ, ওখানে দেখেছি খুলে খালে রিপেয়ার করছে, সব আচ্ছা WBSC-DCL লেখা রয়েছে অনুপ, গায়ে। ওই চাঁদনি মার্কেট কি কোনো ইসের মধ্যে, ইসের মধ্যে কি দোকান আছে, মানে বিল্ডিং এর মধ্যে? বিল্ডিং না, ওটা একটা কি বলবো, ওটা একটা না ওটা মানে আমি দেখেছি রাস্তার পাশে, কিন্তু আমার একদম একজন পরিচিত লোক বলেছে ওটা একটা বিল্ডিং এর মধ্যেও আছে অনেক। বেন্টিক স্ট্রিট আছে না, বেন্টিক স্ট্রিটের পাশ থেকে একটা গলি ঢুকে যাচ্ছে, হ্যাঁ ওই হ্যাঁ পুরো জানি, আমি এরিয়াটাই আমি মার্কেট। আমি ওইটাই কথা শুনি, আমি তো ওটাই দেখেছি, চাঁদনি মার্কেট বলতে আমি ওটাই। বিল্ডিং এর নেই, পুরো এমনি এরিয়াটা জুড়েই মার্কেট। ওখানে এই নকল জেবিএল এর বক্স বানিয়ে দেখেছি, জেবিএল এর চাঁদনি কিছুই না, চাঁদনিতে আমার ওই মতো। নকল মানুষ ফ্যান্সি পাওয়া মার্কেট যায় গেলে, ওখানে, হ্যাঁ নকল মানুষ পাওয়া যায় আর সব বুঝলেন পাওয়া যায়। স্যার, হ্যাঁ হ্যাঁ। চাঁদনি কিচ্ছু না স্যার, একবার ফ্যান্সি গেলে বুঝতে পারবেন ডুপ্লিসিটি কাকে ফ্যান্সিটা বলে। কোথায় বলো তো? খিদিরপুর ডকে স্যার, ওরে বাবা, আমরা ও ফোনে বাবা, হ্যাঁ পার্টনার হ্যাঁ খিদিরপুর হয়ে যেতাম ডাক তো। তো। হ্যাঁ মানে কি বলুন তো স্যার, আপনি ফোন কিনবেন তো, হ্যাঁ কিনে নিয়ে টাকাটা দিয়ে মানে 5 মিনিটও যেতে পারবেন না ওখান থেকে, দোকানের থেকে হ্যাঁ। আপনার ফোন হাত থেকে ছিনতাই হয়ে যাবে। কি আরে করে হ্যাঁ, মানে ওই পকেটে জেনে থাকলেও পকেট যায়। থেকে নিয়ে চলে যাবে নাকি? যে কোনো উপায়ে আপনাকে মেরে হোক বা পকেট থেকে ইয়ে করে হোক, যে কোনো উপায়ে আপনি নিয়ে বেরোতে পারবেন না ওই এরিয়া থেকে। ব্যাপারটা হলো ওখানে সব হাত পা। তাহলে ওখানে ওনাদের তাহলে সেল চেনাশোনা, করে কি করে ওরা? ওই তো হচ্ছে ব্যাপার, সব চেনাশোনা না থাকলে শেষ। মানে নর্মাল লোক একবার গিয়ে কিনলে ওখানে আর দেখতে হবে না। নর্মাল লোকে। কি বাজে জায়গা ওটা, হবে বাবা। আর ওখানে আপনি একবার ঢুকে যদি বলে দেন আমার কাছে এত বাজেট আছে, তারপর হুম, আপনাকে নিয়ে বেরোতে হবে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ স্যার। মানে জোরজার করা একদম। হুম। হুম হুম। বাবারে, এগুলো তো ঠিক নয়। চাঁদনিতেও হয় কিন্তু কম। চাঁদনিতে এরকম কিছু নেই, চাঁদনিতে ঠিক আছে। চাঁদনি তুই একবার শুধু জুতোর মার্কেটটা ঢুকবি। ওগুলো তো হয়, ওইগুলো আলাদা রে ভাই, আর ওইখানে যেগুলো হয় সেগুলো আরো না না, আলাদা চাঁদনি জিনিস। আমি পুরো একদম মানে পুরো ঘুরে নিয়েছি পুরো। ওই চাঁদনি ঠিক ক্যামেরা আছে ক্যামেরা স্যার, গলিটা চাঁদনি। আছে না, ক্যামেরা হ্যাঁ, গলিটার হ্যাঁ আগে একটা হ্যাঁ। জুতোর মার্কেট। চাঁদনি পুরো ঘোরা চাঁদনি আছে, চাঁদনিতে মোটামুটি তাও ভালো অনেকগুলো জায়গা, দোকান হচ্ছে ঠিক না, আছে। হ্যাঁ তাও ঠিক আছে একদম একদম। আমি একবার একটু স্প্ল্যানেডে গিয়ে, গেছিলাম, স্প্ল্যানেডে গেছিলাম ঠিক আছে, যে আমার একটা বন্ধু, মানে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, মানে জিলেট বলছি, বিটেকে ফার্স্ট ইয়ারে পড়ি, বাড়ি থেকে এসেছি, ফার্স্ট ফার্স্ট আমরা কলকাতা বেরিয়েছি ঘুরতে বন্ধুরা মিলে, 4-5 জন মিলে গেছি। দিয়ে আমার একটা বন্ধু ও কি করেছে, ওই স্প্ল্যানেডে গেছে তখন 2013 সালে, দিয়ে একটা চশমার উপরে পা পড়ে গেছে, বুঝতে পারলে? ওরা নিচে মাটিতে নিয়ে বসে তো, হুম। আর এত ভিড় কোনো কারণে, যাই হোক পুজোর সময় গেছিলাম শপিং করতে, এবার ওর পা পড়ে গেছে, চশমাটা ভেঙে গেছে। এইবার ওই চশমাগুলো আমাদের সামনে 100 টাকা করে বিক্রি করছে, আমাদেরকে বলছে 500 টাকা দিতে হবে, বলছে ওটার দাম বেশি ছিল, কি বলবে বলো? বলছে এখানে যতগুলো চশমা আছে সবগুলোর মধ্যে ওটার দামই বেশি ছিল। তখন আর রীতিমতো কিছু করার নেই, ও পেয়ে কিচ্ছু গেছে করার সুযোগ। নেই, ও সুযোগ পেয়েছে, লাস্টে 500 টাকা দিয়ে আসতে হলো। আর যা ওদের মুখের ভাষা, ওরে বাপরে বাপ, আরে বাবা, সেরা সেরা। সেরা, মানে ওখানে কিছু কথা, আর ওদের সাথে ঝামেলা করা মানে তোমার বেকার আর ওয়েস্ট অফ ওখানে টাইম। সব একদম সব ওই বিশাল নিজের লোক। ইউনিটি, বিশাল ইউনিটি, ওদের বিশাল ওই ইউনিটি। হ্যাঁ পুলিশ ঢোকে না স্যার ওই জায়গায়, জানেন? হ্যাঁ, জানি তো আমি। এবার পুলিশ পর্যন্ত ঢোকে না। চলো, এবার একটা ডায়াগ্রাম দেখাই তোমাদের, কি ডায়াগ্রাম ফর একটা সাবস্টেশনের ডায়াগ্রাম কেমন হয়, ঠিক আছে? কি ডায়াগ্রাম ফর 11/0.4 কিলোভোল্ট, তার মানে এটা কত বলো তো, কত রেটিং এর সাবস্টেশন? তার মানে ইয়ে 11 কেভি বাই 400 ভোল্ট। রেটিং বলতে, রেটিং তো ওটাই। হ্যাঁ হ্যাঁ, স্যার, তার মানে 11 কেভি পয়েন্ট বাই ফোর 400 ভোল্ট। বলতে আলটিমেট ওই যেগুলো আমাদের বাড়ির সামনে আসে আর কি, 440, 440 কিলোভোল্টের ট্রান্সমিশন লাইন, দেখো এবার।
সাবস্টেশনে যারা কাজ করে তাদের চাকরি সাবস্টেশনে, ওরা 6 মাস ঘুমায়, 6 মাস কুকুরের মতো খাটনি, বুঝলে? গরমকালে না স্যার? গরমকালে বিশাল দৌড় ওদের, ওই যে গরমকাল বা বৃষ্টির দিনে, আর শীতের দিনে বিশাল ঘুম দেয় ওদের, কোনো কাজ নেই তো। আমারই তো দুম ওড়ে হ্যাঁ, গরমকালে। ওদের ফল্ট না হলে কোনো কাজ নেই, জানো তো, শুধু রিডিং গুলো একজন আছে, রিডিং গুলো দেখে লিখে নেবে বাস, যে এই টাইমে এত লোড হচ্ছে। লোডের লোড কার্ভ ওদেরকে বানাতে হয়, লোড কার্ভ নাম শুনেছো তো? লোড কার্ভ, ওদেরকে লোড কার্ভ বানাতে হয়, ঠিক আছে, যে এই টাইমে কত লোড যাচ্ছে, বা তাহলে ওরা একটা অ্যানালাইসিস করে যে প্রতি বছর কত লোডের ডিমান্ড বাড়ছে, বা এই টাইমে কেমন কি লোড হবে, ব্যাস এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। ইঞ্জিনিয়ার গুলো তো ঘুমায়, আমার বন্ধু আছে একটা, ও ঘুমায়। আর যদি তোমার ফল্ট হয়েছে, ওদের আবার এরকমই সিস্টেম, যদি ফল্ট হয়েছে, রাত যদি সারা রাতও লাগে, তোমার ছুটি নেই, আগে ফল্ট ওভারকাম করে তারপরেই তোমাকে আসতে হবে, এটাই বন্ডে লেখা একদম, তোমাকে ফল্ট কমপ্লিট করে তোমাকে সাইট থেকে আসতে হবে, যতক্ষণ না হবে। ওদের নির্দিষ্ট কোনো ছুটি নেই, মানে এরকম যে ইমার্জেন্সি ডিউটি না, কিছু করার নেই। দাদা এগুলো কি গভর্নমেন্টের মধ্যে পড়ে, গভর্নমেন্ট জবের? হ্যাঁ, এসিডিসিএলই তো, এসিডিসিএল এই সিস্টেম। ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু বাড়ি যেতে পারবে না যতক্ষণ ফল্ট ইয়ে না হবে, সলভ না হবে। ওকে মেল করে, যে ফল্ট সলভ হয়েছে মেল করে বাড়ি যেতে হবে, বুঝলে? থ্রি কোর কেবল। কাজ মেনলি করে হচ্ছে যারা ইনস্টলার আছে, তোমাদের কোনো কাজ থাকবে না যদি জব পাও, ডিপ্লোমা বলো বিটেক বলো, কোনো কাজ নেই। কাজ হচ্ছে যারা ইনস্টলার তাদের। আচ্ছা স্যার, প্রথম প্রথম তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, ওরা কি দেখিয়ে দেবে আমাদের নাকি? হ্যাঁ, দেখিয়ে দেবে, ট্রেনিং হবে তোমাদের। এই যে আমার ওই বন্ধুটা নতুনই পেয়েছে, 1 বছর হলো, ওর প্রথমে 1 মাসের ট্রেনিং হলো একটা সাবস্টেশনে ত্রিবেণীতে, তারপরে আবার এই 21 দিনের একটা ট্রেনিং হলো ব্যাঙ্গালোরে, বুঝলে? কেমন করে স্যার ব্যবহার ট্রেনিং এর সময় ভালো ভালো, শেখায়? আরে তুমি ভাবো, যে ট্রেনিং করাচ্ছে তার থেকে উঁচু পোস্টের তুমি জব পেয়েছো, ভালো করে বুঝো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার করবে? এটা কি কলেজ নাকি? আচ্ছা। মানে না, অনেকে থাকে না ইসেরা মানে ট্রেনিং করায় আরে তুমি আসলে কলেজে ওই ল্যাব টেকনিশিয়ানকে দেখে দেখে তোমাদের মানে না সেটা না আমি মাইন্ডসেটটা হয়ে গেছে যে এই লোকগুলো খুব বকাবকি করে, হ্যাঁ। সেটা না, আমার আমার বন্ধু একজন গেছিল, ওকে মানে ওর যার আন্ডারে ছিল ওখানে, হ্যাঁ, এ, তিনি খুব মানে ইয়ে করতেন, কোশ্চেন ধরতেন, মানে বলতে বলতে বলতেন যে এইটা সে কি, এটা হয়তো কেন। হতে পারে, কিন্তু তবে আমার ওই বন্ধুটা বললো ওদের তো বিশাল সম্মান, ও অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো, ও বিটেক দিয়ে গেট থেকে পেয়েছে। আচ্ছা, এক এক আমাদের আমি এক লাখ ডিপ্লোমা করতাম। 1 লাখ টাকা স্যালারি ওর এখন, স্টার্টিং। বাহ! তো ওই জন্য বিশালই সম্মান ওদের, বিশালই সম্মান। গেট দাও, গেটের বিশাল ভ্যালু গো, তোমরা ডিপ্লোমা করছো ঠিক আছে, গেট দেবে, উফ, কি সুন্দর লাইফ। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার, আর এগুলো হচ্ছে বিভিন্ন লোড গুলো লাগানো আছে, ডিফারেন্ট টাইপ অফ আউটগোয়িং ফিডার, এগুলো এগুলো এক একটা এক একটা রেটিং এর আছে। যেমন একটা যদি আমি লিখি, এভাবে লেখা আছে 100 অ্যাম্পিয়ার, 600 ভোল্ট, 90 mm স্কোয়ার, ঠিক আছে, এটা এই কেবেলটার রেটিং লেখা আছে এভাবে, ঠিক আছে, কত ট্রান্সমিট হচ্ছে, আর এগুলো পুরোটা কি এক একটা ফিডার, আউটগোয়িং ফিডার। তাহলে কি বুঝলে, সাবস্টেশন থেকে কি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশনে যায় নাকি আগে ফিডার হয়ে যায়, তাই তো? ইয়েস স্যার। একদম, তার মানে আলটিমেট ফিডার কিছুই না, যতক্ষণ না ডিস্ট্রিবিউশন হচ্ছে তার আগে পর্যন্তই ফিডার, একটু দাঁড়ান লিখে নিচ্ছি। আউটগোয়িং ফিডার।
আর এগুলো হচ্ছে সুইচেস। এগুলো সুইচেস, এটা সার্কিট ব্রেকার। এটা কি বলো তো, এটা কি? রিলে স্যার ওটা? না, বলো। এইখান এইখান থেকে এখানে ক্যাপাসিটার ব্যাংক থাকে, ক্যাপাসিটার ব্যাংক। বলো দেখি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, ক্যাপাসিটার কি কি করে বলো তো, কি করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে? রিঅ্যাক্টিভ পাওয়ার প্রোভাইড করতে পারে ও সিস্টেমে, জানো তো? ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভার্ড করতে পারে, পাওয়ার অ্যাবজর্পশন করে শুধু না, রিঅ্যাক্টিভ পাওয়ারকে ডেলিভার্ড করতে পারে। এটা কিন্তু একটা বিশাল জিনিস, বুঝতে পারলে? ক্যাপাসিটার রিঅ্যাক্টিভ পাওয়ারকে ইমপ্রুভ করা যায়। দেখো এটা কি, ডেল্টা থেকে স্টার, এটা কি? এটা হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা ডেল্টা স্টার ওটা। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই জায়গাটায় আমাদের কানেক্টেড থাকে হচ্ছে প্যানেল বক্স। যে প্যানেলগুলো দেখলে এখানে সব কানেক্টেড থাকে। সিটিপিটি আমরা কি বলতো, সিটিপিটি কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার। কি করি আমরা ওগুলো দিয়ে? মানে সিটি দিয়ে স্যার ওই মানে কারেন্টের ইয়েটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করি, মানে কি বলবো, হ্যাঁ, কারেন্ট ওভার রেটিংটা কারেন্ট দেখি। ফ্লো করছে কিনা। একদম একই, পোটেনশিয়াল ট্রান্সফরমার একই। এটা হচ্ছে ইলেভেন এইটা কেভি মিটিং ইকুইপমেন্ট প্যানেল। এটা একটা, এখানে সমস্ত লাইনগুলো মিট করছে। হ্যাঁ বলো বলো। স্যার ওটা দেখেছি, ওই এলটিটা নিচে সার্কিট ব্রেকারটা। হ্যাঁ, এলটি সার্কিট ব্রেকার। এটা সার্কিট ব্রেকার অনেক টাইপের আছে, ঠিক আছে? এটা শুধু ইকুইপমেন্ট প্যানেল লিখে রাখো, ব্যাস তাহলেই হবে। একটু উপর দিকে তুলবেন, এই হ্যাঁ পাশে একদম নিয়ে আসবেন একদম একটু বাদিকের দিকে। একদম একদম ইকুইপমেন্ট প্যানেল দ্বারা, ইকুইপমেন্ট প্যানেল। এখানে এখানে ঠিক আছে স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের লাইটিনিং অ্যারেস্টার। লাইটিনিং অ্যারেস্টার তোমাদের বাড়িতে আছে, কারো বাড়িতে? স্যার অনেক অনেকের বাড়িতে লাগিয়ে রাখে, কিন্তু আমাদের ওটা দিকে কি স্যার আছে। একটু বলুন। ওই আরে বাজ ফাজ বাজ পড়লে। ফাজ পড়লে যাতে কিছু না হ্যাঁ, হয়। আমার ছিল আগে। অনেকের বাড়িতেই আছে। কি হয় দেখবে, এরকম ত্রিশূলের মতো লাগিয়ে দেয়। কেন বলো তো এটা লাগায়? ত্রিশূলের মতো লাগায়, বা মোট কথা খোঁচা 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 হয় জিনিসটা আর কি, মানে অনেকগুলো এরকম করে ইয়ে লাগিয়ে দেয়, মানে বাড়ির স্যার ছাদের হাই উপরে। হাই 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 অনেক, কারেন্টটা যখন রানিং এ ফ্লো করবে তখন ওটা ডাইরেক্ট যেন ইয়েতে চলে যায়, মানে ওই প্যাড দিয়ে। একদম একদম একদম। কিন্তু হ্যাঁ, তার মানে কি হয়, এটা একদম ডাইরেক্ট সোজা গ্রাউন্ডে কানেক্টেড থাকে। আর লাইটেনিং কি বলতো, সবসময় যেখানেই পড়ে না কেন তার টপ ফ্লোরে পড়ে, মানে যে এরিয়ায় পড়ে তার সব থেকে উঁচু জায়গায় ওটা পড়ে। কি বললাম, বুঝলে? এবার আলটিমেট সবচেয়ে উঁচু কাছের জায়গা, ইলেকট্রনিকের হ্যাঁ সাথে। উঁচু জায়গা বলতে ঠিক উঁচুও না, মানে আলটিমেট কারেন্ট কোথা দিয়ে, ওটা তো একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওটা ওটা কারেন্ট কোথা থেকে ফ্লো করে? আলটিমেট শর্টেস্ট পাথ, তাই তো? হ্যাঁ, এবার তোমার এটা বাড়ি আছে, তোমার এটা বাড়ি আছে, এখানে তুমি লাইটনিং অ্যারেস্টার লাগিয়ে রেখেছো, এটা কানেক্টেড আছে গ্রাউন্ডের সাথে। তাহলে এবার যখন আমাদের এই লাইটনিংটা পড়বে, এখানে পড়বে না এখানে পড়বে? এখানে পড়লে তো বাধা বেশি, এখানে পড়লে রেজিস্ট্যান্স বেশি, তো এখানে পড়লেও সোজা এটা শর্ট সার্কিট পারতো। কথাটা বুঝলে? হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, মানে যখন যেখানে পড়ে। এবার তুমি বলতে পারো, এবার খুব আনলাকি হলে তো আর কিছু করার নেই, তাহলে তোমার বাড়িটা উড়ে যাবে, কিছু করার নেই। কিন্তু 90% ক্ষেত্রে এটা এখানেই পড়ে, কারণ এটা ডাইরেক্ট গ্রাউন্ড করা থাকে। আর মাটি আর্থিং জানোই, একদম সুন্দর, একদম পাস করে যায় পুরো, কোনো ক্ষতি হবে না তোমার বাড়ির। এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের পিটি, হ্যাঁ, এই যে পোটেনশিয়াল ট্রান্সফরমার। ভোল্টেজ রেটিংটাকে আমরা মেজার করি, আর কিছু না।
আর এটা এই 11 কেভির, এটা ইকুইপমেন্ট প্যানেল, ওই যে প্যানেল বক্সগুলো দেখলে এটা। হুম হুম। হ্যাঁ, আর এটা 11 কেভি আউটপুট কেবল বক্স। আউটপুট, সিটিটা কোথায় লাগানো এখানে তাহলে? এখানে তো সিটি লাগাইনি কোথাও, কারেন্ট রেটিং মাপার দরকার পড়েনি। কেবল বক্স, ঠিক আছে। এবার এটা কার জন্য তুমি এই রেটিং এর জন্য নিচ্ছ, হয়তো পরের রেটিং এ থাকবে। হুম, হুম। আমি স্যার পোটেনশিয়াল ট্রান্সফরমারে মেনলি তাহলে কিভাবে এটা মেজার করি, মানে এই যে ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা? মানে হ্যাঁ, যে তার মানে কি বলতো, অন্য আমরা যদি মানে এখানে যদি একটা ইয়ে লাগাই, ভোল্ট মিটার লাগাই, উড়ে যাবে তো ভোল্ট মিটার, হ্যাঁ হ্যাঁ। তাই না? ও এই তো এটাই তো সিটি, সরি, তাই বলছি আমি, এইটাই তো সিটি, এই যে কারেন্ট ট্রান্সফরমার এটাই, ঠিক আছে। হ্যাঁ, এবার সিটি কে আমরা সবসময়, এবার আমাকে একটা কথা বলে, অ্যামমিটার আর ভোল্ট মিটার কোনটাকে প্যারালালে আর কোনটাকে সিরিজে লাগানো হয়? মিটার তো সিরিজে থাকে স্যার। এক্স্যাক্টলি, অ্যামমিটার সিরিজে থাকে আর ভোল্ট মিটার অবশ্যই প্যারালালে থাকে, ঠিক আছে। এই দেখো, সিরিজে আছে, প্যারালালে আছে, হ্যাঁ। এবার কেন বলো তো, এটা কেন বলো তো এই সিস্টেমটা করে? বলতে পারবে? অ্যামমিটারকে কেন আমরা সিরিজে লাগাই আর কারণ ভোল্ট? স্যার ওর রেজিস্ট্যান্স তো কম থাকে, কারেন্টটা ভালো করে ফ্লো করতে পারে ওর মধ্যে দিয়ে। একদম, ভোল্টমিটার সিরিজে কানেক্ট করলে তো রেজিস্ট্যান্সের জন্য ড্রপই হয়ে যাবে। হাই ভ্যালু রেজিস্ট্যান্স, ভোল্ট মিটারের মধ্যে প্রচুর রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ। তার জন্য ভোল্ট মিটারের মধ্যে দিয়ে আমরা কি চাই, এর রেজিস্ট্যান্স কম মানে কারেন্ট কি করবে এর মধ্যে দিয়ে, মানে রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্ট কি করবে এর মধ্যে দিয়ে, অনেক বেশি কারেন্ট কম কম, ফ্লো করবে। কম flow। তার মানে হুম, এর অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজ ড্রপটা অনেক বেশি হবে। তার মানে হুম, আমি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজটা পাবো, তাই তো। আর yes sir, অ্যামমিটারের মধ্যে দিয়ে আমি কি চাই, কম কারেন্ট যাক না বেশি, বেশি স্যার। ম্যাক্সিমাম কারেন্ট। তার মানে এই রেজিস্ট্যান্স কি রাখতে হবে আমাকে, কম। লো। লো রেজিস্ট্যান্স। বোঝা গেছে তো, ইয়েস স্যার। এই হচ্ছে ব্যাপার। বাকি এখানে আর তো তেমন কিছু নেই, এটুকু পড়লেই মোটামুটি সাবস্টেশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রচুর পড়ানো আছে কিন্তু, ভেবো না অল্প। ও, আরেকটা জিনিস আছে, সিলেকশন অফ লোকেশন, মানে আমরা কোন লোকেশনে সাবস্টেশনটা বসাবো। কি মনে হয়, টাইপ অফ সাবস্টেশন, কেমন ধরনের সাবস্টেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এভেলেবিলিটি অফ সুইটেবল সাফিসিয়েন্ট ল্যান্ড, এভেলেবিলিটি অফ সুইটেবল সাবস্টেশন ল্যান্ড, এই যে এখান থেকে শর্ট কোশ্চেন তোমাদের এবার হওয়ার চান্সেস আছে। আমি কিন্তু অনেক কিছু শর্ট কোশ্চেনের জন্য লিখিয়েছি, কারণ এগুলো লিখে নাও, হ্যাঁ। টাইপ অফ সাবস্টেশন, আর এটা হচ্ছে এরিয়া রিকোয়ার্ড, কত এরিয়া দরকার হয়। 400 কিলো ভোল্টের জন্য এরিয়া দরকার হয় 50 একর, ঠিক আছে। 220 ভোল্টের জন্য দরকার হয় 25 একর, মানে এটা কিলো ভোল্ট সব। 132 কিলো ভোল্টের জন্য দরকার হয় 10 একর জমি। শব্দ হচ্ছে গো, কিসের বলো তো, আমার এখান থেকে। হ্যাঁ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। এখান থেকে সব তোমাদের পরীক্ষায় 30টা যেহেতু শর্ট কোশ্চেন থাকবে, এই শর্ট কোশ্চেনে আসতে পারে। তাহলে মেন ফার্স্ট হচ্ছে টাইপ অফ সাবস্টেশন, কেমন ধরনের সাবস্টেশন হবে তার উপর ডিপেন্ড করছে এরিয়াটা। তারপরে হচ্ছে এভেলেবিলিটি অফ সুইটেবল অ্যান্ড সাফিসিয়েন্ট ল্যান্ড, কতটা ল্যান্ড আছে তার উপরও ডিপেন্ড করছে যে সাবস্টেশনটা তুমি বানানো তো হবে না যেখানে সেখানে। তারপরে কমিউনিকেশন ফেসিলিটি, কমিউনিকেশন খুব ভালো হতে হবে। আর কি, অ্যাটমসফিয়ারিক পলিউশন, এভেলেবিলিটি অফ এসেনশিয়াল তোমার ট্রান্সপোর্টেশন। তারপরে কি, ড্রেনেজ ফেসিলিটি, জল দরকার নেই কিন্তু ড্রেনেজ ফেসিলিটি দরকার। কি শব্দ হচ্ছে বলো তো? কোনো পাওয়া যাচ্ছে না। আমার এখান থেকে আসছে। হ্যাঁ, ড্রেনেজ ফেসিলিটি। তো যাই হোক, এগুলো পড়লেই বুঝতে পারবে, আর কিছু নেই। তাহলে এই পয়েন্টটা লিখে রাখো, এই পয়েন্টটা বই থেকে পড়বে, আমি বাতাচ্ছি। সিলেকশন অ্যান্ড
location of site for a substation, ঠিক আছে, সিলেকশন অ্যান্ড লোকেশন অফ সাইট ফর এ সাবস্টেশন, মানে আমরা সাবস্টেশনের সাইটটা কোথায় সিলেক্ট করব সেটা। চলো, তাহলে আমি এটা পিডিএফ করে পাঠাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার ট্রান্সফরমারকে তো আমরা কেভিএ তে রেটিং করি, একদম কিন্তু একদম। মোটরকে বা জেনারেটরকে কিলো ওয়াটে কেন করি স্যার? ট্রান্সফরমারে আমরা পাওয়ার রেটিংটা কেন দেখি বলো তো? কিলো ওয়াট, আরেকবার বলো, মোটরকে কি করি? মোটরকে তো স্যার কিলো ওয়াটে রেটিং হয় মোটরে। কিলো ওয়াট, তার মানে ওখানে অ্যাক্টিভ পাওয়ার আর এখানে অ্যাপারেন্ট পাওয়ারটা দেখা হয়, ঠিক আছে। এবার দেখো, মানে স্যার ট্রান্সফরমারে কেন বলো তো অ্যাপারেন্ট পাওয়ার দেখি আমরা? আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারও তো থাকে। অ্যাকচুয়ালি এটা অ্যাপারেন্ট পাওয়ার বলতে দেখো, মানে আমরা করি না যে ভিআই রেটিংয়ে করি, কিন্তু দেখবে ভি ইন্টু আই, আই রেটিংয়ে, এই রেটিংয়ে করি, ঠিক আছে। তার কারণ ট্রান্সফরমারে যখন আমরা পাওয়ারটা, আমি তোমাদের দেখিয়েছিলাম পি ওয়ান ইকুয়ালস টু পি টু দেখিয়েছিলাম না, দিয়ে এখানে ভি ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান ইন্টু আই ওয়ান। ও, এগুলো তো তোমাদের পড়ায়নি, ট্রান্সফরমার পড়তে হতো। ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান ইকুয়াল, ভি ওয়ান ইন্টু আই ওয়ান ইকুয়াল টু ভি টু ইন্টু আই টু। তার মানে অ্যাকচুয়ালি কি হয় ট্রান্সফরমারে, দেখো, প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের পাওয়ার সেম থাকে। এবার এখানে পাওয়ার বলতে কোন পাওয়ার? এখানে অ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ পাওয়ার না, এখানে অ্যাপারেন্ট পাওয়ারের কথা বলা হয়েছে। কি বললাম বুঝলে? ইয়েস স্যার। অ্যাপারেন্ট পাওয়ারের কথা বলা হয়, হ্যাঁ। এইখানকার পাওয়ার পি ওয়ান ইকুয়াল টু পি টু হয়। ট্রান্সফরমার কোনোদিনও পাওয়ারকে আপ ডাউন করে? করে না। না স্যার। হ্যাঁ, তার মানে কি করে, ধরো এই, ধরো এর পাওয়ার রেটিং আছে 200, তাহলে এই পি ওয়ানকে আমরা লিখতে পারি ভি ওয়ান ইন্টু আই ওয়ান ইকুয়াল টু ভি টু ইন্টু আই টু, এটা লিখতে পারি কি বলো তো? ইয়েস স্যার। তাহলে ভি ওয়ান আই ওয়ান দিয়ে কি আমরা এসিতে কোন পাওয়ারকে ডিফাইন করি? অ্যাপারেন্ট পাওয়ারকে, মানে ভিআই দিয়ে। হুম হুম হুম। কথাটা বোঝা গেছে তো? নাহলে তো কস ফাই আসতো, অনেক ঝামেলা বাড়তো। ওই জন্য আমরা এই পাওয়ার দিয়ে ডিসাইড, মানে ব্যাপারটাকে, ঝামেলাটাকে মিটিয়ে নিই এই পাওয়ার দিয়ে। এইবার ভি ওয়ান ইন্টু আই ওয়ানকে দেখো, আমি এটাকে ধরো স্টেপ আপ করছি আমি, তাহলে আমি এটাকে 20 ইন্টু 10 ইকুয়াল টু 100 ইন্টু যদি 2 লিখি, দেখো দুজনের গুণফল সমান হবে কি? 20 স্যার। ইন্টু 10 মানে 200, আবার 100 ইন্টু 2 মানে কত? 200। দেখো ইয়েস স্যার। এই 20 হচ্ছে ভি ওয়ান, মানে প্রথমে ভোল্টেজ ছিল ভি ওয়ান, পরে ভোল্টেজ, প্রথমে ভোল্টেজ ছিল 20, সেখান থেকে ভোল্টেজ বেড়ে কত হলো? 100। স্টেপ আপ করছো। ইয়েস স্যার। এবার নাম্বার অফ টার্নস যেখানে বেশি হবে, সেখানে ভোল্টেজ কি হবে? বেশি হবে। আর ভোল্টেজ নাম্বার অফ টার্নস বেশি হওয়া মানে কি, রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে তো স্যার। পারবে, বাড়বে। তার মানে কারেন্ট কি হবে অটোমেটিক্যালি ওখানে? কমবে। কমবে। তাহলে কম যেখানে flow করবে। ভোল্টেজ বেশি আছে এখানে কারেন্ট কমে যাচ্ছে অটোমেটিক। কারেন্ট তোমাকে মেজার করতে, মানে অ্যাডজাস্ট করার দরকার নেই, ও অটোমেটিক্যালি নিজেকে ডিসাইড করে নেয়। কি বললাম বুঝলে? Yes, তার sir. মানে অলওয়েজ প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলে পাওয়ার কিন্তু সেম থাকে, অলওয়েজ, অল টাইম। কারণ ট্রান্সফরমার কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ডিভাইস এবং কনস্ট্যান্ট পাওয়ার ডিভাইস, কোনোদিনও পাওয়ার রেটিং চেঞ্জ হয় না ট্রান্সফরমারের। কেভি ইয়েটা, ভোল্টেজটা চেঞ্জ হয়, দেখবে সবসময় এইভাবে লেখা হয় যে 220/440 ভোল্ট। তার মানে কি স্টেপ আপ ট্রান্সফরমার এটা। তার মানে ট্রান্সফরমারে ভোল্টেজ রেটিং চেঞ্জ হয়, আলটিমেট পাওয়ার রেটিং নয়। এই জন্য আর কিছুই না, পাওয়ার সেম। আর এই পাওয়ারটা যাতে আচ্ছা আমাদের স্যার। অ্যাঙ্গেল ডিফাইন করতে না হয়, তার জন্য আমরা অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ইউজ করি। হ্যাঁ বলো বলো। আচ্ছা স্যার, এটা বুঝলাম স্যার। তার মানে এতে পাওয়ারটা সেম থাকে, কিন্তু মোটরে এই আপনার লসেস এর জন্য পাওয়ারটা লস হয়, হ্যাঁ, ওখানে আমরা অ্যাক্টিভ, আউটপুটটা। ওখানে অ্যাক্টিভ পাওয়ার রেটিং এ সবকিছু মেজার করে। অ্যাক্টিভ পাওয়ার, বুঝতে পারলে? পি ইকুয়ালস টু Yes, ভিআই sir. কস ফাই। তার কারণ ওখানে তো ল্যাগিং লিডিং এর ব্যাপারগুলো আসছে না। ফাই মানে কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, লোডের উপর ডিপেন্ড করছে মোটরের পাওয়ার রেটিং, বুঝলে?
আর এর পাওয়ার রেটিং ফিক্সড। এর পাওয়ার রেটিং কিসের উপর ডিপেন্ড করছে? লোডের উপর। লোড কেমন লাগাচ্ছ, যদি তুমি ল্যাগিং লোড লাগাও তাহলে কস ফাই কি হবে? কমবে, এটা চেঞ্জ হবে। আবার যদি লিডিং লোড লাগাও কস ফাই বাড়বে, তাহলে এটা বাড়বে। কথাটা বুঝতে পারছো তো? আর এর তো পাওয়ার রেটিং ফিক্সড, এর তো আমার ভোল্টেজটাকে কাজে লাগাই, এর পাওয়ারটাকে আমার কোনো দরকারই নেই। বুঝেছো? পাওয়ার রেটিং ফিক্সড এটা। স্টেপ আপ বা স্টেপ ডাউন এইটুকুই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ট্রান্সফর্মার মনে রাখবে কিন্তু কনস্ট্যান্ট ফ্লাক্স, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট পাওয়ার ডিভাইস। আমাকে একটা কোশ্চেনে আনসার দেবে নেক্সট দিন ভেবে চিনতে। আর নেক্সট কবে পড়াবো কে জানে, দেখি কাল সকালে, দেখি আমি যদি সময় পাই আমি জানাবো, ঠিক আছে? সকালে আমি তাহলে একটু আরেকবার রিভাইজ করা যাবে কয়েকটা জিনিসকে নিয়ে, ইলেকট্রনিক্সকে নিয়ে। যে আমাকে একটা আনসার দেবে, যে আমাকে একটা কথা বলো, যদি আমরা ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দিই, ভালো করে বুঝবে কোশ্চেনটা, আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই তাহলে ট্রান্সফরমারের সাইজটা কি ছোট হবে না বড় হবে? উইথ প্রপার যুক্তি দিয়ে বলবে, ঠিক আছে? মানে আমাদের ইন্ডিয়াতে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা যদি ইনক্রিজ করা হয় 60 বা 70, তাহলে আমাদের ট্রান্সফরমারের যে ওভারঅল সাইজটা সেটা কি বাড়ানো দরকার না কমানো দরকার, নাকি ফিক্সড থাকলেও হবে, কোনো প্রবলেম নেই। ভেবে চিনতে বলবে, দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন। চলো ওকে স্যার। রাখছি, আমি একটু পরে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি খাওয়া আচ্ছা। দাওয়া করে। হ্যাঁ ওকে হ্যাঁ, চলো।